চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী নুসরাত সাবিহা পুষ্পিতার কাছে। পুষ্পিতা, আবারও চলে এলাম তোমার কাছে এবং যেটা বলছিলাম শুরুতে যে তুমি একাধারে বহু প্রতিভার অধিকারী, বেশ ভালো গান করো, বেশ ভালো দর্শকদের সাথে নিজেকে কানেক্ট করতে পারো, শ্রোতাদের সাথে তোমার খুব ভালো একটা সম্পর্ক তৈরি করে ফেলেছো এবং সেই সাথে খুব কঠিন একটা বিষয়ে পড়াশোনা করছো, ভবিষ্যৎ প্রকৌশলী। কোন বিষয় যেন পড়ছিলে? আমি পড়ছি সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। পুরো কৌশল বলে না? পুরো কৌশল প্রকৌশলী। খুব কঠিন একটা বিষয়। এবারে এই কঠিন বিষয়ে পড়াশোনা করে আবার গান কিভাবে করছো? আসলে দুটো ম্যানেজ করা একটু কঠিন হয়েই পড়ে। দেখা যায় যে শুটিং বা প্রোগ্রাম শেষ করে বাসায় ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়, পরদিন আবার সকালে ক্লাস থাকে। আর যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছি তো প্র্যাকটিক্যাল বেশ ক্লাস থাকে, প্র্যাকটিক্যাল ক্লাসগুলো, ল্যাব ক্লাসগুলো। তো দেখা যায় যে দুটো ম্যানেজ করা বেশ কঠিন হয়ে পড়ে। তারপরেও দেখা যায় যে একদিন একটু না ঘুমিয়ে সেই কাজটা করে বা রিপোর্টটা তৈরি করে তারপর পরদিন ক্লাসে যেতে হয়। কোনো রকমে পাস করছে এরকম ঘটনা তো ঘটছে না, রাইট? না না, এরকম হচ্ছে না। কারণ হচ্ছে দেখা যায় যে ছোটবেলা থেকে আমি পড়াশোনা নিয়ে বেশ সিরিয়াস। পড়াশোনা নিয়ে আমার বাবা মা কখনো আমাকে কোনোদিন বকা দেয়নি। তো সেই অনুযায়ী সবসময় চেষ্টা করি যাতে পড়াশোনাটা ঠিক রেখে, আর যেহেতু গান আমার ভালোবাসার জায়গা, আমার প্যাশনের জায়গা, এটা যেন করতে পারি। তাহলে প্যাশনের দিকেই যাই এই মুহূর্তে। আড্ডা দিচ্ছি, নিশ্চয়ই। গানটা দিয়ে আড্ডাটা একটু শুরু করি। কোন গান শোনাবে? তাহলে শুরুতেই আমার খুব পছন্দের একটি গান, আমার মৌলিক একটি গান। গানটির কথা লিখেছেন এম এ আলম শুভ এবং শুরু করেছেন এ এন ফরহাদ। মায়া লাগে শিরোনামে এই গানটি দিয়ে তাহলে শুরু করছি। শুনে ফেলি। এত মায়া মায়া লাগে তোমারে দেখিলে, লাজে আমি মরে যাই আদরে ডাকিলে। জনম জনম থাকতে চাই বুকেতে রাখিলে, জনম জনম থাকতে চাই বুকেতে রাখিলে। সুখের একখান ঘর বানাবো দুজনে মিলে, সুখের একখান ঘর বানাবো দুজনে মিলে। আর জ্বালা দিও না বন্ধু সয় না পরাণে, বারে বারে ছুটে আসি প্রেমের টানে। তোমার হয়ে থাকতে চাই জড়িয়ে রাখিলে, সুখের একখান ঘর বানাবো দুজনে মিলে, সুখের একখান ঘর বানাবো দুজনে মিলে, সুখের একখান ঘর বানাবো দুজনে মিলে। গানটা কবে কম্পোজ করা? এই গানটা বেশ কয়েক মাস আগের। গানটার পেছনে একটা ছোট গল্প আছে। এই গানটা একটা সুন্দর একটা মিউজিক ভিডিও হয়েছিল এই গানটার উপরে। তো গানটাতে মিউজিক ভিডিওর শুটে আমি হচ্ছে নিজেই লিপসিং করেছি সিঙ্গার হিসেবে, আর মডেল হয়েছিলেন গানের লেখক যিনি, তিনি নিজেই এবং আরেকজন আপু। তো এই গানটা শুটিংও করা হয়েছিল একদম ঢাকা থেকে একটু দূরে নারায়ণগঞ্জের দিকে একটা ছোট্ট একটা গ্রামে। তো পুরো জার্নিটা বেশ সুন্দর ছিল। আর গানটার মধ্যে একটু মডার্ন ভাইব যেমন আছে তেমনি একটু ফোক প্যাটার্নও কিন্তু আছে। তো গানটা যখন আমি শুরুতেই একদম আমাকে পাঠানো হয় তখন একদম সাথে সাথে আমার গানটা পছন্দ হয়ে গিয়েছিল এবং আমি শুভ ভাইয়াকে বলেছিলাম। কবে ঘর বাঁধছো? আমার বেশ দেরি আছে। বেশ দেরি আছে। কোন ইয়ারে আছো এখন? কোন সেমিস্টার চলছে? আমি হচ্ছে ফাইনাল ইয়ারেই আছি। আমার আর একটা সেমিস্টার আছে, তারপরে আমার বিএসসি কমপ্লিট হবে। তারপর অনার্সটা যেহেতু শেষ হবে তারপর যে কোনো জবে কিংবা মাস্টার্স করতে পারি। তো বিয়ে শাদী একটু দেরি আছে। আচ্ছা, সময় আছে বলা যায়। হ্যাঁ, সময় অনেক আছে। সময় আছে। পুষ্পিতা, রিসেন্ট আর কি গান এসেছে? মায়ের আগে তো বেশ কয়েক মাস আগের। হ্যাঁ, আর রিসেন্টলি আমি বেশ কয়েকটা গানের কাজ করেছি। তোর মধ্যে বেশ কয়েকটি নাটকে আমি কণ্ঠ দিয়েছি। তো নাটকের গানগুলো তো ক্রমান্বয়ে এসেছে, আর খুব শীঘ্রই আমার নতুন আরেকটি মিউজিক ভিডিও আসতে চলেছে। যেই গানটা হচ্ছে আমি এবং আরেকজন সঙ্গীত শিল্পী মমিন ভাই, আমরা দুজন মিলে গানটি ডুয়েট করেছি। তো সেই গানটা যদি বলা যায় নতুন করে, আমি হচ্ছে সেই গানটাতে সুর দিয়েছি। আমি তো আসলে গান গেয়ে থাকি, কিন্তু সুর দেওয়া আমার কখনো হয়নি। আমার এই সুর দেওয়ার পেছনে কারণটা হচ্ছে, মানে এই প্রতিভাটা যারা আমাদের বাকি ছিল, এটা আমার একদম প্রথম সুর করা। এই সুর করার বিষয়টা মাথায় এসেছে, আমার বাবার একটা ডায়েরি ছিল, ছোটবেলায় আব্বু বিভিন্ন কবিতা লিখতেন। তো সেই কবিতাগুলো আমি দেখলাম যে এগুলো গানে রূপান্তর করা যায়। তো সেখান থেকে আমার সুর করার একটা ইচ্ছা জেগেছে।
তো মমিন ভাই হুট করে আমাকে একটি গান পাঠালেন, পাঠানোর পরে হচ্ছে মমিন ভাই বললেন যে তুই দেখ তো এটা সুর করতে পারিস নাকি। তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে চেষ্টা করি। তারপরে তো করলাম, ভাইয়ারও বেশ পছন্দ হলো, তারপর ভয়েসটা দিয়ে দিলাম। তো খুব শীঘ্রই সেটা মিউজিক ভিডিও আকারে আসবে। মিউজিক ভিডিও তো তুমি অনেক আগে থেকেই করছো, তোমার আসলে কেমন লাগে যখন পর্দায় তোমার নিজেকে দেখা যায়? সেটার অভিজ্ঞতাটা একদমই অন্যরকম। দেখা যায় যে যখন শিল্পী হিসেবে লিপসিং করছি তখন একরকম অভিজ্ঞতা, আবার কিছু কিছু মিউজিক ভিডিওতে আমি নিজেই মডেল হয়ে কাজ করেছি। তো সেই জায়গাটা থেকে সেটা একটু চ্যালেঞ্জিং হয়, কারণ আমি যেহেতু গানের মানুষ, আমি তো আসলে সেভাবে খুব একটা অভিনয় পারি না। বাট তারপরেও হচ্ছে যারা ডিরেক্টররা থাকেন ওনারা বেশ সহযোগিতা করেন। তুমি যেভাবে আগাচ্ছ, supportive যে থাকেন। সুরকার হয়ে গেলে কিছুদিন পর অভিনয়ে আসবে কিনা সে ব্যাপারেও কিন্তু আমাদেরকে একটু আভাস দিতে পারো। না না, আসলে আপু একদিকে গান আছে, পড়াশোনা আছে, অভিনয়ের অফার পেয়েছি আমি, কিন্তু আসলে অভিনয়টা ওভাবে করার ইচ্ছে নেই, কারণ শুধু নাটকের গানটাই অফার করে পেয়েছো যেতে বলে চাই। নাও নি সিনেমা হলে নিবে এরকম কিছু? না না আপু, এমন কিছু না। আসলে অভিনয় ব্যাপারটা আমি যেহেতু শিখিনি কখনো, তো নিজেকে আসলে ওরকম আহ, আহ, মনে হয় না যে হচ্ছে পারবো, এই আর কি। আচ্ছা থাক, সে গল্প পরে হবে। এই মুহূর্তে আর একটা গান শুনবে, এবার কোন গানটি শোনাবে? নিশ্চয়ই প্রিয় এবারে কোনো একটা গান তোমার? হ্যাঁ, এবার আমি গাইছি আমার খুব প্রিয় একটি গান, শ্রদ্ধেয় শিল্পী আঞ্জুমান আরা বেগম এবং বশির আহমেদের গাওয়া আকাশের হাতে আছে একরাশ নীল। শুনে ফেলি। গাইছি। রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ, আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ, আমারে দুহাত শুধু রিক্ত, আমারে দু চোখ চলে সিক্ত, বুক ভরা নীরবতা নিও কারণ, বুক ভরা নীরবতা নিও কারণ, আমারে দুবার হলো বন্ধ, আকাশের হাতে আছে এক রাশ নীল, বাতাসের আছে কিছু গন্ধ, রাত্রির গায়ে জলে জোনাকি, তটিনীর বুকে মৃদু ছন্দ, তটিনীর বুকে মৃদু ছন্দ, তটিনীর বুকে মৃদু ছন্দ। অনেক ধন্যবাদ পুষ্পিতা, খুবই প্রিয় একটা গান আমার। মানে এই গানটা আমি মাকে শুনতে দেখতাম, বাহ। মাকে শুনতে দেখি দেখি যে পরে একটা সময় আমারও ভীষণ প্রিয় হয়ে গেল। মানে বাহ। জানি না, এটা হয়তো বা মানুষের বয়সের সাথে সাথে গানের পছন্দের ধারাটা বদলাতে থাকে কিনা। হ্যাঁ, সেটাও হতে পারে। আবার আমিও ছোটবেলা থেকে আসলে এই ধরনের কালজয়ী যে গানগুলো ছিল এগুলো শুনে শুনে আসলে আমার বড় হয়ে ওঠা। তো সেই জায়গাটা থেকে বলবো এখনো কিন্তু এই গানগুলো কিন্তু নিউ জেনারেশন যারা আছেন তারাও কিন্তু শুনছেন এবং নতুন করে কিন্তু তারা হচ্ছে এই গানগুলো গাচ্ছেন। এখনকার সময়ে যে গানগুলোকে নতুন করে নিয়ে আসা, শুধুমাত্র আর্টিস্টরাই এই প্রয়াসটা নিচ্ছে এরকমটা না, যারা দর্শক শ্রোতা আছে, যারা সোশ্যাল মিডিয়া ইউজার আছে, তারাও যে একটা ভালো ভূমিকা পালন করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। একদমই তাই। পুষ্পিতা, প্লেব্যাক করা হয়েছে কিনা? না, এখন পর্যন্ত আমার প্লেব্যাক করা হয়ে ওঠেনি, কারণ আসলে দেখা যায় যে আমি একটা গান করার ক্ষেত্রে গানের কথা, সুর এবং কম্পোজিশন সব কিছু মিলে আসলে বিবেচনা করে দেখি। যদি সব কিছু আমার নিজের স্বাচ্ছন্দ্যের সাথে মিলে যায় তবেই আমি প্লেব্যাকে কাজ করব। স্টেজ শোর ব্যস্ততা কেমন যাচ্ছে? এখন স্টেজ শো বললে বলা যায় একটু কম, তবে বিভিন্ন যে বৈঠকি প্রোগ্রামগুলো হয় সেগুলোর ব্যস্ততা ভালোই যাচ্ছে। আর সেই সাথে টিভি শোতে, বিভিন্ন টিভি শো তো চলছি, তো সেখানে নতুন নতুন গান করা হচ্ছে, মৌলিক গানের কাজগুলো আসলে এখন বেশি করা হচ্ছে। তোমার কি মনে হয় এই মুহূর্তে যে স্টেজ শো একটু কম, এটার কারণ কি বাংলাদেশ একটা ট্রানজিশন পিরিয়ড পার করলে এরকম কিছু, নাকি আমাদের স্টেজ শোর অ্যারেঞ্জমেন্টই একটু হলেও কমে যাচ্ছে? আমার মনে হয় যে স্টেজ শো
অ্যারেঞ্জমেন্টগুলো একটু হলেও কমে যাচ্ছে। একদম দেখা যাচ্ছে কি পিক পিরিয়ডগুলো কিন্তু হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই মাসগুলোতে কিন্তু বেশিরভাগ স্টেজ শো হয়। আর এখন যেহেতু আস্তে আস্তে একটু গরম পড়ে যাচ্ছে, বৃষ্টির মৌসুমও চলছে, তো আমার কাছে মনে হয় যে ওপেন স্টেজ এই জন্য হলেও একটু কমে যাচ্ছে। তোমাকে যখন অডিয়েন্সরা স্টেজে পায়, যারা তোমাকে চেনে জানে, তারা তোমার কাছে কোন গানটার অনুরোধ সব থেকে বেশি রাখে? স্টেজ শোগুলোতে দেখা যায় যে বেশিরভাগ মানুষ কিন্তু ফোক গানের অনুরোধ করে থাকে। আর আমি হচ্ছে সবসময় সব ধরনের গান গাইবারই চেষ্টা করি, সবসময় সব ধরনের গানই যেন আমি করতে পারি সেই চেষ্টা করি। তো দেখা যায় যে স্টেজ শোতে গেলে মানুষ যেমন ফোক গানের রিকোয়েস্ট করে, তেমনি আরেকটা বড় প্রাপ্তি হচ্ছে আমার যে মৌলিক গান আছে সেখান থেকেও মানুষ মাঝে মাঝে আমাকে রিকোয়েস্ট করে থাকে। বিভিন্ন লাইভে যখন গান করি কিংবা বিভিন্ন স্টেজ শোতে গান করি, তখন দেখা যায় যে দর্শক শ্রোতা যারা আছেন তারা আমাকে বিভিন্ন মৌলিক গানও রিকোয়েস্ট করে থাকেন। এই ব্যাপারটা আসলে অন্যরকম একটা ভালো লাগা। গত কত বছর ধরে গান করছো? তাহলে বলবো যে একদম ছোটবেলা থেকে, একদম যখন আমার বয়স 4 তখন থেকে আসলে দেখা যায় যে আমি গুনগুন করে গান গাইতাম। তো সেই ব্যাপারটা বাবা মা খেয়াল করলেন, তারপরেই আমাকে বুলবুল ললিতকলা একাডেমি বাফাতে ভর্তি করে দিলেন। একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, ছোট্ট করে বলো যে ইঞ্জিনিয়ার হয়ে গেলে তখন কি গানের চর্চা ভাবে চলবে, নাকি তুমি একটা সময় নিজেকে গুটিয়ে পুরোপুরি একজন প্রকৌশলী হিসেবে স্ট্যাবলিশ করবে? না, যেহেতু গানটা আমার প্যাশন, আমার ভালোবাসার জায়গা, আমার শখের জায়গা, তো গানটা সারা জীবন আমার সাথে থাকবে। আর ইঞ্জিনিয়ারিং পড়ছি, এটা একটা জব সেক্টরে যাব, কিন্তু পাশাপাশি গানটা সবসময় আমার সাথে থাকবে। এখন যেভাবে চালিয়ে নিয়ে যাচ্ছি, ভবিষ্যতেও চেষ্টা করব গানটা যেন সবসময় আমার সাথে থাকে, কারণ গানের জন্যই দর্শক শ্রোতারা আমাকে এক নামে চিনছে। অনেক অনেক শুভকামনা রইল পুষ্পিতা তোমার জন্য। তোমার কণ্ঠে একটা গান শুধু শুনতে বিদায় নেব, তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বৃহত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 963203 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন ক্রীড়াবিদ ইয়োগি বেরার একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, কখনোই নাম ঠিকানাবিহীন চিঠির উত্তর দেওয়া উচিত নয়। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যেন এভাবেই আমার সাথে থাকেন সেই প্রত্যাশা করছি, এবং বেশি বেশি বাংলা গান শুনবেন, বাংলা গানের সাথেই থাকবেন। কোন গানটা শুনছি এখন? এবারে একটি ফোক গান দিয়ে আজকে শেষ করছি, বন্দে মায়া লাগাইছে। শুনে ফেলি। বন্দে মায়া লাগাইছে, পীরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে, পীরিতি শিখাইছে, বন্দে মায়া লাগাইছে, পীরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া আমায় মায়া লাগাইছে, বসে ভাবি নিরালা, আগে তো জানি না বন্দের পীরিতের জ্বালা, বসে ভাবি নিরালায়, আগে তো জানি না বন্দের পীরিতের জ্বালায়, যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া আমায় মায়া লাগাইছে, বন্দে মায়া লাগাইছে, পীরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া আমায় মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে, কি জাদু করিয়া আমায়
মায়া লাগাইছে